জোড়াতালির বগি দিয়ে চলছে রেলওয়ে, অর্ধেকেরই মেয়াদ নেই, 650 নতুন কোচ আনার উদ্যোগ। দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দিন হাসপাতাল, 3 শর্ত মেনে আজ থেকে চিকিৎসা সেবা চালু। আগামী 3 মাসে ডেঙ্গু পরিস্থিতি অবনতির আশঙ্কা, আক্রান্তদের বেশিরভাগের বয়স 26 থেকে 30। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য হাহাকার, 10 থেকে 15 দিনের মধ্যে সংকট কেটে যাবার আশা সরকারের। এবং টানা 3 দিন হামলা চালায়নি যুক্তরাষ্ট্র ইরান, আলোচনার সুযোগ দিতে বিরতি বলছে ওয়াশিংটন। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 9টার খবরে। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। দেশে একের পর এক নতুন রেলপথ চালু হচ্ছে, তবে যাত্রী সেবা ব্যাহত হচ্ছে বগির তীব্র সংকটে। পর্যাপ্ত কোচ না থাকায় চাহিদা মতো ট্রেন চালানো সম্ভব হচ্ছে না, যা চলছে তার বেশিরভাগেরই মেয়াদোত্তীর্ণ কোচ। সংকট মেটাতে 650-র বেশি নতুন কোচ আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম চালানে আগস্টের শুরুতেই ভারত থেকে আসছে অত্যাধুনিক 20টি ব্রডগেজ কোচ। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন। আয়ুষ্কাল শেষ হওয়ায় জরাজীর্ণ এসব বগির কোনোটি মেরামতের অপেক্ষায়, কোনোটি অচল প্রায়। কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন কোচগুলোতে তাই ভবঘুরের ঠাঁই। দেশজুড়ে নিরাপদ রেলওয়ের দুর্ভোগের বড় কারণ এই মেয়াদ উত্তীর্ণ বগি। জোড়াতালি দিয়ে যেগুলো চালিয়ে নেওয়া হচ্ছে সেগুলোর ভেতরের অবস্থাও নাজুক। মিটার গেজ বগির বেশিরভাগ ফ্যান নষ্ট, অর্ধেক বাতি চলে না। ওয়াশরুমের অবস্থা আরও করুন। ব্রডগেজ কোচের মান নিয়েও আছে প্রশ্ন। ওয়াশরুমে ওয়াশ হয়ই না, ওয়াশরুমের পানি পাওয়া যায় না। এই যে ট্রেনটার মধ্যে ওয়াশ মানে প্রচুর দুর্গন্ধ হয়। যাত্রী কিন্তু অতিরিক্ত চাপ, এই পরিমাণ বগি কিন্তু আমরা পাচ্ছি না আমার মনে হচ্ছে। আপনি যখন ট্রেনে ভ্রমণ করবেন দেখবেন যে এই স্নিগ্ধা কোচগুলা বা অন্যান্য নর্মাল কোচগুলা যাত্রীতে একদম বোঝায়। রেলওয়ের তথ্য অনুযায়ী এখন বহরে মোট বগি রয়েছে 1838টি। এর 1267টি মিটার গেজ আর 571টি ব্রডগেজ, যার 50%-ই মেয়াদ শেষ। 30% চলে জোড়াতালিতে, ভালো মাত্র 20%। ইতোমধ্যে কিছু নতুন নতুন ট্রাক সংযোজিত হয়েছে, সেখানে আরও নতুন ট্রেন চালানো প্রয়োজন, কিন্তু আমাদের গ্যারেজ এবং লোকোমোটিভের সংকট আছে। সেই কারণে আমরা সেই সকল জায়গায় নতুন ট্রেনও চালাতে পারছি না। এই জীর্ণদশা কাটাতে ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ এবছরই আসার কথা, যার প্রথম বৃষ্টি আসছে অগাস্টে। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারতীয় প্রতিষ্ঠান RIETS এর সাথে 1704 কোটি টাকার চুক্তি হয়েছে। এসব কোচ হবে স্টেইনলেস স্টিলের এবং দ্রুতগতি সম্পন্ন এসি আর স্বয়ংক্রিয় এয়ার ব্রেক পদ্ধতির। অবকাঠামো নির্মাণের যথেষ্ট প্রতিযোগিতা ছিল। এগুলিতে যে নতুন ট্রেন লাগবে সেই পরিকল্পনাটি আমরা আগে থেকে হয়তো প্রণয়ন করে নাই। যদি প্রণয়ন করতাম এখন আমাদের অনেক রোলিং স্টক আসতো। খুবই অবাক করা বিষয় যে এই মুহূর্তেও আমার কেবলমাত্র 2টি প্রকল্প পাইপলাইনে আছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে 4900 কোটি টাকার বেশি ব্যয়ে আরও 200টি মিটার গেজ কোচ আমদানির পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায়। আর কোরিয়ার অর্থায়নে 260টি ব্রডগেজ কোচ সংগ্রহে 3970 কোটি টাকার ঋণ নিশ্চিত হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায়। আপৎকালীন সময়ে এটা দ্রুত পদক্ষেপ হিসাবে কিন্তু আমরা আমদানি করছি। যেহেতু রেল আমি এক্সপ্যান্ড করলাম, আমি যাত্রী পরিবহন করতে পারছি না, আমি পণ্য পরিবহন করতে পারছি না, তাহলে এই যোগানটা তো আমাকে দিতে হবে। তবে এই আপৎকালীন সময় যেন আবার সারা জীবন আপৎকালীন না থাকে। জানা গেছে বর্তমানে দেশে কাগজে কলমে 280টি যাত্রীবাহী ট্রেন থাকলেও কোচ ও ইঞ্জিন সংকটে 70টিরও বেশি ট্রেন বন্ধ। রেলের তথ্য বলছে দেশের প্রায় সব রুটে মেয়াদ উত্তীর্ণ বগির তীব্র সংকট কাটাতে নতুন অন্তত 1,500 কোচ প্রয়োজন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে কেবল বিদেশ থেকে কোচ কিনে এনে এই সংকট কাটবে না।
প্রয়োজন নিজস্ব ওয়ার্কশপের সক্ষমতা বাড়িয়ে নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারলে দেশের ট্রেন বা রেল হবে লাভজনক। আবদিন সজীব, চ্যানেল 24, ঢাকা। 1.5 মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। তবে জুড়ে দেওয়া হয়েছে 3 শর্ত। কোনো রকম শর্ত ভাঙলে ফের লাইসেন্স বাতিল করতে পারবে সরকার। আর লাইসেন্স ফেরত পাওয়ায় এখন থেকেই আবারও চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারবে হাসপাতালটি। সরকারকে ধন্যবাদ জানিয়ে সব শর্ত মেনে আজ থেকেই চিকিৎসা সেবা আবারও শুরু করার কথা জানায় আদ্দিন কর্তৃপক্ষ। গত 27 মে সকাল 6টা থেকে 9টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মারা যায়। ওই ঘটনায় তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 11 জুন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ হাসপাতাল পরিচালনার সব শর্ত মেনে চলার কথা বলে আসছিল আদ্দিন কর্তৃপক্ষ। বন্ধের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে সরব ছিল রাজনীতির মাঠও। 46 দিন বন্ধ রাখার পর আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জুড়ে দেয়া হয় 3 শর্ত। শর্ত অনুযায়ী দ্রুত ডাক্তার ও নার্স নিয়োগ দিতে হবে হাসপাতালটিকে। আর কোনো রকম শর্ত ভঙ্গ হলে ফের লাইসেন্স বাতিল করবে সরকার। আইন অনুযায়ী 30 দিনের ভিতরে আপিল দায়ের করা হয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আপিলকে পুনর্বিবেচনা করা হয়েছে। পুনর্বিবেচনা করে আজ আদ্দিন হাসপাতালের লাইসেন্স পুনরায় প্রদান করা হয়েছে। অর্থাৎ যে লাইসেন্সটি বাতিল করা হয়েছিল সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ থেকে আদ্দিন হাসপাতাল কাজ করতে আর কোনো আইনি বাধা থাকলো না। লাইসেন্স ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সরকারকে ধন্যবাদ জানায়। একই সাথে লাইসেন্সের শর্ত মেনে চলারও অঙ্গীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আদ্দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। ওয়ার্ডগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছুই রেনোভেশন করা হয়েছে। ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা আসলে উল্লেখ করার মতো। 6 শিশুর পরিবারকে এরই মধ্যে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে আদ্দিন হাসপাতাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দেশে বর্তমানে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন 26 থেকে 30 বছর বয়সীরা। আক্রান্তের সংখ্যায় পুরুষরা এগিয়ে থাকলেও মৃত্যুর হার নারীদের বেশি। গবেষকদের আশঙ্কা, আগামী 3 মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে। তাই এখন থেকেই মশা নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের তাগিদ বিশ্লেষকদের। আর এদিকে দেশে ডেঙ্গুর টিকা কতটা কার্যকর হতে পারে তা নিয়েও গবেষণা ও পরীক্ষা চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আশাকিন প্রিন্সের রিপোর্ট। শহর থেকে গ্রাম, দেশের প্রায় সবখানেই ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, প্রাণও হারাচ্ছেন অনেকে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার প্রতিষ্ঠান আইডিসিআর ডেঙ্গু সংক্রমণের 71টি নমুনা পরীক্ষা করে, যেখানে দেখা যায় দেশে ডেঙ্গুর 4 ধরনের মধ্যে বর্তমানে সক্রিয় আছে ডেন 3। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 27 জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 13,644 জন। এই সময়ে মৃত্যু হয়েছে 44 জনের। আক্রান্তের সংখ্যায় পুরুষরা এগিয়ে থাকলেও মৃত্যুর হার বেশি নারীদের মধ্যে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগের বয়স 26 থেকে 30 বছর। ডেঙ্গুতে এই বয়সী মানুষের মধ্যেই মৃত্যুও বেশি। এমন পরিস্থিতিতে কীটতত্ত্ববিদদের আশঙ্কা, সামনে কঠিন সময় অপেক্ষা করছে। এই মুহূর্তে এডিস মশার ঘনত্ব অনেক বেশি এবং ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। আমরা এডিস মশার ঘনত্ব, ডেঙ্গুর রোগীর সংখ্যা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত এই কয়েকটি মিলিয়ে যে ফরকাস্টিং মডেলটি তৈরি করে, সেই ফরকাস্টিং মডেলে আমরা দেখতে পাচ্ছি আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3টি মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে
ডেঙ্গুর টিকা কিউডেঙ্গাকে অনুমোদন দিয়েছে ভারত। বাংলাদেশেও এই টিকা কতটা কার্যকর ও নিরাপদ তা যাচাই করে দেখার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অযৌক্তিক বাংলাদেশে কিউডেঙ্গার একটি পাইলট ট্রায়াল দিয়ে যদি মানুষের শরীরে এটি সহনীয় এবং যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তাহলে কিউডেঙ্গা বাংলাদেশে দেওয়া যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন শুধু চিকিৎসা নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই জোর দিতে হবে প্রতিরোধে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে গেল 24 ঘন্টায় হাম উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 992 জন রোগী। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয় 24 ঘন্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা 113 জন। গেল 15 মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 15,555 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,07,654 জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 1,03,467 জন। কিছুতেই কাটছে না গ্যাসের সংকট, উল্টো বেড়েছে ভোগান্তি। দিনভর অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। জ্বালানি মন্ত্রীর আশা 10 থেকে 15 দিনের মধ্যেই কেটে যাবে এই সংকট। আর এরই মধ্যে শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের কাজ। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন এখন নিত্যদিনের চিত্র। অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, তবুও মিলছে না গ্যাস। এই সংকটে বেশি ভোগান্তিতে সিএনজি চালকরা। টিপ কমে গেছে এটা তো আর মালিক বুঝবো না। মালিকের এক কথায় চালাইলে চালাও, না চালাইলে সাবিত হয়ে যাবো। যেদিন দেখুন যে আমি গ্যাস পাবো না, মানে আমার নজলের গোড়ায় গেছি, বলছে যে লাইনে গ্যাস নাই, ওই দিন মনে করেন যে জমা উঠাইতে কষ্ট হয়ে যাবে। গ্যাস সংকটের একই চিত্র রাজধানীর সব ফিলিং স্টেশনে। যেসব পাম্পে কিছুটা সরবরাহ আছে সেখানেও পর্যাপ্ত চাপ না থাকায় চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। এত কম বারে গ্যাসের মেশিন চালাতে গিয়ে ইতিমধ্যে আমাদের কম্প্রেসারের প্রবলেম হয়েছে, এখন আমাদের কম্প্রেসারে বন্ধ। এই অবস্থায় বেশি বিপাকে পড়েছে গ্যাস চালিত যানবাহন। ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ভাড়া নিচ্ছেন চালকরা। 6 দিন ধরে ঝামেলা চলতে আছে, সেদিন 400 টাকার গ্যাস লইছি, হাওয়া ঢোকে, গ্যাস ভালো প্রেসার পায় না। ওই গ্যাসের জন্য ভাড়া মারতে পারতেছি না, তো যাই 2-4টা মারতে পারতেছি, এই জন্য আমরা বাড়তি ভাড়া নিতেছি আর কি, কিছু করার। জ্বালানি মন্ত্রীর আশা 10 থেকে 15 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। Accident is accident, and this FSRI in the middle of the sea, it will take another 10 days, 15 days to come back in operation. Then where the life for the gas will be a little bit easy. এলএনজি নিয়ে আরও 2টি কার্গো দেশে এসেছে, জানিয়ে মন্ত্রী বলেন টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনই গ্যাস খালাস করা যাচ্ছে না। So we are working on. শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। দর্শক, গ্যাস সংকটের আরও খবর জানবো। গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গাজীপুরে গ্যাস সংকট কতটা তীব্র আকার ধারণ করেছে জানাবেন, এবং ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ কেমন দেখছেন? শাকিল, রাজধানী ঢাকার মতো গাজীপুরে কিন্তু গ্যাসের সংকট রয়েছে। বাসাবাড়ি, শিল্প কারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে কিন্তু গত কয়েকদিন যাবতই এই যে গ্যাসের সংকট সেটি কিন্তু তীব্র হচ্ছে। আমি যে সিএনজি স্টেশনটিতে রয়েছি, মূলত এই সিএনজি স্টেশনে কিছুটা প্রেসার রয়েছে, যে কারণে আমরা দেখছি যানবাহনের কিন্তু লম্বা লাইন রয়েছে আসলে গ্যাস নেওয়ার জন্য। বাকি যে সমস্ত সিএনজি স্টেশনগুলো রয়েছে সবগুলো সিএনজি স্টেশন কিন্তু গ্যাসের প্রেসার রয়েছে 100 কিংবা 100-র নিচে। এই সিএনজি স্টেশনতে 180 পর্যন্ত প্রেসার রয়েছে, যে কারণে এখান থেকে অনেকে গ্যাস নিতে পারছেন এবং লম্বা লাইন ধরে কিন্তু এখানে গ্যাস নিচ্ছে। তারা পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা এই গ্যাসের প্রেসার ওঠানোর জন্য প্রায় 1 ঘন্টা মতো সিএনজি স্টেশনটি আসলে বন্ধ রেখেছিল। তারপরে এখন আসলে 100-র উপরে, প্রায় 200-র কাছাকাছি প্রেসার রয়েছে। তো আসলে যে অন্যান্য যে সমস্ত সিএনজি স্টেশনগুলো রয়েছে সেইগুলো কিন্তু 100-র নিচে থাকার কারণে অনেকে কিন্তু গ্যাস দিতে পারছেন না। এমনকি যে সমস্ত বাসাবাড়ি রয়েছে সেই সমস্ত বাসাবাড়িতে কিন্তু গ্যাসের সংকট রয়েছে। এছাড়া গাজীপুর একটি শিল্প শহর, শিল্প কারখানা, যে সমস্ত আসলে বয়লার এবং যে জেনারেটর, তারপরে স্টিম চালায়, সেই সমস্ত কারখানাগুলো কিন্তু অনেকেই আসলে তাদের উৎপাদন অর্ধেকে নেমে আসে, সেটি তারা জানিয়েছে। তো অনেক শিল্প কারখানায় কিন্তু তারা আসলে শিফটিং করে আসলে কাজ করছে। যেরকম কোনো কারখানাতে, যে কারখানাতে আসলে বয়লার পাশাপাশি স্টিম রয়েছে, তারা যখন বয়লার করে তখন কিন্তু স্টিম বন্ধ রাখে, আবার যখন স্টিম করে তখন
তখন বয়লার বন্ধ রাখে। এভাবে কিন্তু যে উৎপাদন সেই উৎপাদন তারা আসলে ধরে রেখেছে। তো তাদের দাবি নিরবিচ্ছিন্ন যেন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয়। অন্যদিকে তিতাস বলছে আগামী সপ্তাহের আগে কোনো অবস্থাতে আসলে গ্যাসের যে সংকট রয়েছে সেটি কিন্তু উত্তোলনের সম্ভব নয় এবং এর যে ভালো কিছু আশা করা যায় না। তো আগামী সপ্তাহে হয়তো প্রথম দিকে গ্যাসের সরবরাহ বাড়বে, তখন থেকে পাম্পগুলো এবং শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দিতে পারবে, সেটি আমাদের জানিয়েছে। তো এখন পর্যন্ত গাজীপুরে এই ছিল আসলে গ্যাসের সর্বশেষ পরিস্থিতি। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই নারায়ণগঞ্জে, যেখানে রয়েছেন আহসান সাদিক। আহসান সাদিক, জানাবেন নারায়ণগঞ্জে কি পরিস্থিতি? শাকিল, পরিস্থিতি অপরিবর্তিত নেই। গত 2-3 দিনের পরিস্থিতির মতো আজকের পরিস্থিতি একই। আপনাকে যদি মোট 33টি সিএনজি ফিলিং স্টেশন আছে নারায়ণগঞ্জে, এবং 33টি ফিলিং স্টেশনের তথ্য যদি জানাই তাহলে 5 থেকে 6 PSI তারা যেটি বলছেন তাদের গ্যাসের মোটামুটি চাপ থাকে। তবে এটি 1টা নাগাদ, দুপুর 1টা নাগাদ থাকে এবং 1টার পরে এটি নেমে 2 বা 3 PSI-তে আসে। এবং এই ক্ষেত্রে যে সিএনজি স্টেশনগুলিতে যে সকল যানবাহন সিএনজি সংগ্রহ করতে আসেন তাদেরকে বিশাল বেগ পেতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে বিশাল একটি দীর্ঘ সারি দেখা যায়। এবং এটি শুধু এই সকালবেলা না, গভীর রাতেও কিন্তু সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এটি দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে সিএনজি চালিত যে সকল যানবাহন রয়েছে সেগুলিতে কিন্তু গতকাল থেকে এই ভাড়া সিএনজি না পাওয়ার কারণে ভাড়া বাড়ানোর একটি অভিযোগ কিন্তু যাত্রীদের কাছ থেকে আমরা পাচ্ছি। এবং সেই সাথে আরেকটি তথ্য আপনাকে জানাই, আপনি জানেন নারায়ণগঞ্জে একটি শিল্পাঞ্চল, এখানে মূলত শিল্প নির্ভর বা রপ্তানিমুখী অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তো এই সকল শিল্প প্রতিষ্ঠানে যারা মালিক রয়েছেন তারা বলছেন যে তাদের আসলে উৎপাদন খাত ব্যাহত হচ্ছে এবং উৎপাদনের যে বিষয়টি সেটি অর্ধেকের নিচে নেমে এসেছে। এবং এই ক্ষেত্রে তাদের যে সকল পণ্য রপ্তানি করতে হয় একটি সময়ে বেঁধে দেওয়া হয়, এই সময়ের মধ্যে তাদের পণ্য রপ্তানি করতে না পারলে অর্থনৈতিকভাবে বিশাল ক্ষয়ক্ষতি হবে বলে তারা জানাচ্ছেন। এবং শুধু শিল্পাঞ্চল বা সিএনজি স্টেশনগুলো নয়, আবাসিক যে সকল স্থান রয়েছে এখানেও কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং গ্যাস সংকটের কারণে কিন্তু আবাসিক যে সকল নাগরিক রয়েছে তাদেরকে কিন্তু বিশাল বেগ পেতে হচ্ছে। তো সব মিলিয়ে শাকিল বলা যায় যে গ্যাস সংকট যেটি আছে এটি এখনো স্বাভাবিক হয়নি, বরঞ্চ কমের দিকেই যাচ্ছে গতকাল থেকে। এবং এই ক্ষেত্রে সবাই শিল্প মালিকরা মূলতই বলছেন যে আসলে অতি দ্রুত যেন এই সমস্যাটিকে আসলে সমাধান করা হয় এবং না হলে অর্থনীতি খাতে কিন্তু ব্যাপক একটি প্রভাব পড়বে। ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আমরা গ্যাস সংকটের খবরাখবর জানছিলাম। সুন্দর দেশ গড়তে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথমবারের মতো নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আর সেই সাথে প্রাণ প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ এবং পশু পাখির প্রতি যত্নবান হতে উদ্বুদ্ধ করেন। আশ্বাস দেন শিশুদের পড়ালেখায় সব ধরনের সহযোগিতার। কোমলমতি শিক্ষার্থীদের সংস্কৃতি বিকাশের অন্যতম সূতিকাগার নতুন কুড়ি। ক্রীড়াক্ষেত্রে শিশুদের প্রতিভা অন্বেষণে নতুন উদ্যোগ 2 মাসব্যাপী নতুন কুড়ি স্পোর্টস। দেশের 10টি অঞ্চলের প্রায় 1700 ক্রীড়াবিদ কর্মকর্তাদের অংশগ্রহণে জুলাইয়ে মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। সোমবার আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের 2 ফাইনাল এবং 2টি 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। বিকাল 4টায় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যালারিতে বসে থাকা শিশু কিশোরদের অভিবাদন জানান সরকার প্রধান। পরে মাঠে বসে খেলা দেখেন তারেক রহমান, উপভোগ করেন প্রামাণ্য চিত্র প্রদর্শন, নতুন কুড়ি স্পোর্টসের থিম সং এর সঙ্গে শিশু কিশোরদের নৃত্য পরিবেশনা। নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। স্বপ্নের বাংলাদেশ গড়তে তাদের সহযোগিতা চান সরকার প্রধান। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি
তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। যে যে পেশায় নিয়োজিত হতে চায় সরকার তাদের সহযোগিতা করবে জানিয়ে প্রত্যাশা করেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠেও ভালো করবে এই শিশু কিশোররা। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। সিলেট দিয়ে শুরু, ঢাকায় পর্দা নামলো দেশের শিশু কিশোরদের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব নতুন করে স্পোর্টসের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছে দেশের ভবিষ্যৎ তারকা তৈরির গুরুত্বপূর্ণ মঞ্চ। আয়োজকরা বলছেন খেলোয়াড়দের মাঠমুখী করা এবং প্রতিযোগিতামূলক প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক ডিসি হিসেবে দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের অবসরের আদেশ দেয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারার আওতায় চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসর দেওয়া হয়েছে। বর্তমানে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি হিসেবে কর্মরত ছিলেন। সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাধ্যতামূলক অবসরে যাওয়া এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসর সংক্রান্ত সব সুবিধা পাবেন। কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব ৭ অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার রাতে ঢাকা সেনানিবাসের AA&QMG শাখার তত্ত্বাবধানে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো ট্রাইব্যুনালে। এই মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পলাতকদের বিরুদ্ধে। চিফ প্রসিকিউটরের দাবি, শাপলা চত্বরে জেনোসাইডের প্রমাণ মিলেছে। ৫ মে ২০১৩ আওয়ামী লীগের শাসনামলে প্রথমবার বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ করে মতিঝিলে হেফাজতের সমাবেশে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ক্ষমতাসীনদের তরফ থেকে কেউ নিহতের কথা অস্বীকার করা হলেও মানবাধিকার সংগঠন অধিকার জানায় শাপলা চত্বরে হত্যা করা হয়েছে ৬১ জনকে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবার পর সেই ঘটনার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে হেফাজতে ইসলাম। ১.৫ বছরের বেশি সময়ের তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন, যাতে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ ৪১ জনকে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নির্দেশেই শাপলা চত্বরে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলায় তৎকালীন বিজিবি প্রধান ও পরবর্তীতে সেনা প্রধান আজিজ আহমেদ, পুলিশের তৎকালীন আইজি, র্যাব ডিজি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডক্টর দীপু মনি ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকেও আসামি করা হয়েছে। ৪১ জন আসামিকে আমরা আমাদের প্রাইম এফিসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো হেফাজত হত্যাযজ্ঞের। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা
পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, জিয়াউল হাসান, মোজাম্মেল বাবু, ফারজানা রুফা, শহীদুল হক ও আব্দুল জলিল মণ্ডল গ্রেপ্তার আছেন। শেখ হাসিনা, জেনারেল আজিজ, লতিফ সিদ্দিকী সহ বাকিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 24শে জুলাইয়ে ঝরে যাওয়া একটি ফুল, শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ। বড় ভাইয়ের মৃত্যুর খবর সেদিন দুমড়ে মুচড়ে দিয়েছিল ছোট ভাই আরভিনের হৃদয়কে। 2 বছর পরও তাই ভাইয়ের রেখে যাওয়া গিটারটায় খুঁজে ফেরেন শৈশবের খেলার সাথীকে। আর বাড়ির বড় ছেলেকে হারিয়ে এখনও শূন্যতায় বিভোর পরিবারটি। ঘরের মুকুট হারানোর দুঃসহ সেই স্মৃতির কথা তুলে ধরেছেন মোহাম্মদ শফিক, আর ক্যামেরায় ছিলেন স্বাধীন হোসেন। নিচে নামার পর দেখে আমার ভাইয়া কাপড়ে কাপড় পরে আছে লাশখানির ভিতরে। জুলাই আন্দোলনে বড় ভাই আহনাফকে হারানোর পর আরভিনের এই কথাগুলো ছুঁয়ে যায় বিবেকবান মানুষের হৃদয়। দুবছর পর আরভিনের সঙ্গী ভাই আহনাফের রেখে যাওয়া গিটারটা মাঝে মধ্যেই যেখানে সুর তোলেন বড় ভাইয়ের পছন্দের গানের। একসাথে গান করতাম, বাসার ভিতরে করতাম, কখনো ছাদে করতাম, কখন কাজিনরা আসতো, একসাথে করতাম গান। 24-এর 4 আগস্ট মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শফিক উদ্দিন আহমেদ আহনাফ, যে ছিল আরভিনের খেলার সঙ্গী, বন্ধু, ভাই, সবকিছু। আদরের আহনাফের স্মৃতিগুলো আগলে ধরে বেঁচে আছেন মা জারতাস পারভিন। 2 বছর পেরিয়ে গেলেও ঘরের প্রতিটি কোণে অনুভব করেন বড় ছেলের উপস্থিতি। ও যে নাই, ওর প্রভাবটা আমাদের সবার মধ্যেই মানে খুব কষ্টকর হয় যে ও এটা কেউ চিন্তা করে না যে ও নাই। মানে আমাদের ফ্যামিলিতে কেউ এটা মানে ভাবতে চায় না যে আহনাফ আমাদের মাঝে নাই। আহনাফকে হারানোর 2 বছরে কিছুটা ধাতস্থ হয়েছেন বাবা নাসির উদ্দিন। তবুও ছেলের তৈরি দেয়াল ঘড়িটাই মাঝে মধ্যেই আটকে যায় সময়। পুরো কমপ্লিট করতে পারিনি। তা ওর মাকে আমি যখন বললাম যে এটা আমি লাগাতে, আমার মা আমাকে আর লাগাইতে দেয়, বলে না, আহনাফের স্মৃতি আহনাফ যেভাবে করে গেছে ওভাবেই থাক, ওভাবেই জিনিসটা এখন রয়ে গেছে। জীবনের কত শত না পাওয়ার মাঝেও প্রতি জুমায় ছেলেকে নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যান বাবা, যেখানে নিজ হাতে শুইয়ে দিয়েছেন বুকের মানিককে। প্রাণ ভরে দোয়া করার পর ছেলের কবরের মাটির স্পর্শে শান্ত করেন ক্ষত বিক্ষত পিতৃ হৃদয়কে। আর পেছনে পড়ে থাকে আরভিনের অব্যক্ত অভিমান, কখনো যে আর পাওয়া হবে না বড় ভাইকে। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। বহু আশা জাগিয়ে অবশেষে চট্টগ্রামে শুরু হলো চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ, যেখানে বিনিয়োগ হওয়ার কথা অন্তত $500 মিলিয়ন। তৈরি হবে অন্তত 1 লাখ মানুষের নতুন কর্মসংস্থান। প্রকল্প কাজের উদ্বোধন করে অর্থমন্ত্রী জানিয়েছেন 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে দেশি বিদেশি বিনিয়োগকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চায়না অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয় 2014 সালে। এর 2 বছর পর জমি অধিগ্রহণ হলেও ইজারা চুক্তি না হওয়া সহ নানা জটিলতায় আটকে যায় সব কাজ। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে খুলে যায় বন্ধ দুয়ার। গতি পায় আনোয়ারার বটতলী, বেলজুরি, হাজিগাঁও ও বৈরাগ মৌজায় 783 একর জায়গায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সমস্ত প্রক্রিয়া, যার আনুষ্ঠানিক নির্মাণ কাজের সূচনা হয় সোমবার। প্রাথমিকভাবে অঞ্চলটিতে $500 মিলিয়ন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে, যা পর্যায়ক্রমে বেড়ে দাঁড়াতে পারে $2 থেকে $3 বিলিয়ন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। কেননা এখানকার সবচেয়ে বড় সুবিধা বন্দর এবং সহজ যোগাযোগ ছাড়াও সস্তা শ্রম। This big journey, a milestone for the economy, a better future for the Bangladesh. I would highlight the speed, efficiency of this new government in executing important investment projects
for Bangladesh. আনোয়ারার এমপি এবং চট্টগ্রাম জেলার এমপিরা যারা আছেন, আনোয়ারাবাসী এবং চট্টগ্রামবাসী সবার কাছে অনুরোধ, তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন যাতে খুব দ্রুত এই জোনটা দাঁড়িয়ে যায়। অর্থনৈতিক অঞ্চলটিতে চীনের ৩০টি প্রতিষ্ঠানের জায়গা হবে। তাদের সাথে উন্নয়ন শৃঙ্খলে যুক্ত হবে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি নানা শিল্প। Modern and smart and vibrant economic zone in Bangladesh starting from Chattogram. আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ হয় না এবং বিনিয়োগের নিরাপত্তা ছাড়া আমরা অগ্রগতি করতে পারবো না। সুতরাং একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমিক কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। ২০৩১ সালের মধ্যে নির্মাণ কাজ শেষের কথা রয়েছে এই চায়না অর্থনৈতিক অঞ্চলের। দেশে আরও বৈদেশিক অর্থনৈতিক অঞ্চল থাকলেও চট্টগ্রামে প্রথমবারের মতো হতে যাচ্ছে এই চীনা অর্থনৈতিক অঞ্চল। উদ্যোগের এক যুগ পর যার নির্মাণ কাজ শুরু হলো, যা নতুন করে আশার আলো জ্বেলেছে চীন বাংলাদেশ মৈত্রী এবং উন্নয়ন বিনিয়োগ বাণিজ্যে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, আনোয়ারা, চট্টগ্রাম। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। গতকাল রংপুরে এক অনুষ্ঠান শেষে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানান জামায়াত আমিরকে নিজ দলের গঠনতন্ত্র পড়ে দেখার। জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের সিদ্ধান্ত নেবে ইসি। এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে জানান মন্ত্রী। কৃষিখাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে অবহিত করেন সরকারের পরিকল্পনা। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। খাবার, পানি আর বাতাসের মাধ্যমে মানবদেহে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক, যা সব বয়সী মানুষকে ফেলছে স্বাস্থ্য ঝুঁকিতে। এতে ক্যান্সার সহ নানা জটিল রোগের আশঙ্কা বিশেষজ্ঞদের। এই অবস্থায় প্লাস্টিকের ব্যবহার কমানো, নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়নের তাগিদ দিলেন তারা। আশাকিন প্রিন্সের রিপোর্ট। বিশ্বব্যাপী প্লাস্টিকের বার্ষিক উৎপাদন দ্বিগুণ হয়েছে। 2000 সালে যেখানে 234 মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হতো, তা বেড়ে দাঁড়িয়েছে 460 মিলিয়ন টনেরও বেশি। একই সময়ে প্লাস্টিক বর্জ্যের পরিমাণও দ্বিগুণের বেশি বেড়েছে। 2000 সালের 156 মিলিয়ন টন থেকে বেড়ে বর্তমানে তা 353 মিলিয়ন টন ছাড়িয়েছে। 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট আকারের ক্ষুদ্র প্লাস্টিক কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এগুলো আকারে এত ছোট যে খালি চোখে দেখা যায় না। প্লাস্টিক নিয়ে গবেষণা করার প্রতিষ্ঠান এসডোর এক প্রতিবেদন বলছে, বাংলাদেশের বাজারে থাকা 34টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে 26টিতেই মিলেছে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক। নিত্য ব্যবহার করা এসব টুথপেস্টের মধ্যে 76.5% পাওয়া গেছে বিষাক্ত প্লাস্টিক কণা। প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্লাস্টিক বা মাইক্রোবিটস বলে খুবই ছোট ছোট সাইজের ব্যবহার করতেছেন, হয়তো ক্লিনিংটা ইমপ্রুভ করার জন্য এটার ব্যবহার রেস্ট্রিক্টেড করতে হবে। টুথপেস্ট বানানোর জন্য বা কসমেটিক বানানোর জন্য যেসব কেমিক্যালসগুলো রেগুলার ক্লিনিং এজেন্টের কাজ করে সেই সব দিতে হবে, এবং আমাদের মুখের যাতে দাঁতের জন্য স্পেশালি যেই সব কেমিক্যালসগুলো ক্ষতি করে না সেই ধরনের সাবস্টেন্স ব্যবহার করতে হবে। ক্ষতিকারক এই মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে বিভিন্ন জটিলতা তৈরি হয়। ঝুঁকি তৈরি হয় মরণব্যাধি, ক্যান্সারের মতো জটিল রোগের। ক্যান্সার উৎপাদনের তৈরির প্রধান কারণগুলোর একটি হচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক। এছাড়াও বন্ধ্যাত্বের একটি কারণ মাইক্রোপ্লাস্টিক, হার্ট অ্যাটাক, লিভারের অসুস্থতা বা অকার্যকারিতা, কিডনির অকার্যকারিতার পেছনেও মাইক্রোপ্লাস্টিক
কাজ করছে। যে শিশুটি আজকে নানা ধরনের মাইক্রোপ্লাস্টিক শরীরের ভিতরে প্রবেশ করছে, এই মাইক্রোপ্লাস্টিকের কারণে তার বিকাশ ব্যাহত হলো। তাই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারকে নীতিমালার পাশাপাশি তা প্রয়োগের আহ্বান এই গবেষকের। প্লাস্টিকের অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস কী কী পাওয়া যায় সেগুলো আমাদের করতে হবে এবং যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সেটাকে সরকার প্রমোট করতে হবে। যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে উদ্যোগ হবে তাদের ট্যাক্স কমায় দিতে হবে। লট অফ ওয়েজ আছে সরকার এখানে তার পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য। একই সাথে প্লাস্টিকের বিকল্প তৈরি এবং তা সহজলভ্য করার আহ্বানও জানান বিশ্লেষকরা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নাটোরে ভয়াবহ রূপ নিয়েছে গরুর লাম্পি রোগ। শুধু এক উপজেলাতেই আক্রান্ত অন্তত 20,000 গরু, কিন্তু নিরাময়ে নেই পর্যাপ্ত টিকার ব্যবস্থা। ফলে গবাদি পশুপালনের পাশাপাশি চামড়া শিল্পে প্রভাব পড়ার শঙ্কায় খামারি ও ব্যবসায়ীরা। শরীরে ফোঁড়া, জ্বর আর দুর্বলতায় নুয়ে পড়ছে গরু। মাঝে মধ্যে অবস্থা গুরুতর হয়ে মারাও যাচ্ছে। নাটোর জেলা জুড়ে নীরব ঘাতক হয়ে হানা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। লাখ লাখ টাকা ব্যয় করে যে পশুগুলো বেঁচে যাচ্ছে সেগুলোর অবস্থাও বেহাল। খামারিদের অভিযোগ, সরকারি টিকা না পেয়ে হোমিওপ্যাথিতেই ভরসা করছেন অনেকে। মা বাড়াইছে আর ওই খুরি হয়েছে, খুরির জন্য গাছ খাওয়াইছে, ওষুধ খাওয়াচ্ছি। সরকারি ডাক্তাররা আসেনি? সরকারি ডাক্তারের আমরা বলিও নি, আসেওনি। টিকা দিতে 600 লিছে, এদিকে আবার 2000 ধরেন লগত লাগেছে, 2000 বাকি আছে। আর এখন আপাতত হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। আবার আমাদের এলাকায় লাম্পিং ঘা হয়ে গায়ে ফোসা ফোসা পড়ে অনেক গরু মারা গেছে। এ তো নিহত মরছে আরো গরু অনেক মরা অবস্থায় গরু পড়ে আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যে এবছর চাহিদার তুলনায় মাত্র 20% টিকা বরাদ্দ এসেছে। তাদের দাবি, নির্দিষ্ট ফি দিয়ে পশুকে টিকা দিতে অনাগ্রহ অনেক খামারির। তো সরকারি ভ্যাকসিন আমরা মূল্য 50 টাকা দিয়ে আমরা নিব কেন? এটা নিতে চায় না এবং এরা হাতুড়া চিকিৎসা একটু বেশি করে। তারপরেও আমরা সেখানে ভ্যাকসিনেশন করেছি এবং পর্যাপ্ত ভ্যাকসিন আমি লালপুরে দিয়েছি। বিশ্লেষকরা বলছেন, লাম্পির প্রাদুর্ভাব কেবল গবাদি পশুর মৃত্যুতেই সীমাবদ্ধ নয়, চামড়া শিল্পেও বিরূপ প্রভাবের শঙ্কা তৈরি হয়েছে। লাম্পিং স্কিন ডিজিজটা কিন্তু এই চামড়া শিল্পকে ধ্বংস করে ফেলছে। বিশেষ করে এই যে স্পট বা এই লাম্পিং স্কিনের কারণে যে ক্ষতিটা হচ্ছে, চামড়া শিল্পকে মানে তার চাহিদা কমে ফেলছে। জেলায় লাম্পি রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া পশুর সংখ্যা 36টি, যদিও খামারিদের দাবি এ সংখ্যা প্রায় দ্বিগুণ। আর জেলা জুড়ে আক্রান্ত প্রায় 30,000 গরু। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।